সবচেয়ে বিপন্ন দেশগুলোর তালিকায় দ্রুত উঠে আসছে। আর সরকারের জন্য বিষয়টা অত্যন্ত বিব্রতকর এই কারণে যে একটানা 4 বার লকডাউন জারি করে দেশ যখন গত 62 দিন ধরে কার্যত তালাবন্দী, তখনই এই চরম আঘাতটা আসছে। এবং অর্থনীতির কারণে ভারতকে যখন লকডাউন কিছুটা শিথিল করতে হচ্ছে, ঠিক তখনই রোগীর সংখ্যা দেখা যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তো পরিস্থিতি যখন দিনে দিনে এরকম গুরুতর রূপ নিচ্ছে, তো সেরকম একটা সময় আজকে আভ্যন্তরীণ বিমান চলাচল করার মতো একটা সিদ্ধান্ত কেন নিল ভারত? সহজ উত্তরটা হলো অর্থনীতিকে বাঁচানোর মরিয়া চেষ্টায়, এবং সে কারণেই সরকার কার্যত বাধ্য হয়েছে এই সিদ্ধান্ত নিতে। ভারতের এভিয়েশন বা বিমান পরিবহন সেক্টর আপনি জানেন দেশের সবচেয়ে গতিশীল শিল্পগুলোর একটা, কিন্তু 2 মাসেরও বেশি আকাশে না ওড়ার পর ভারতের এই বেসরকারি এয়ারলাইন সংস্থাগুলোর আর্থিক অবস্থা এখন খুব সঙ্গীন। লকডাউন উঠলেও এর কোনোটি নিজেকে দেউলিয়া ঘোষণা করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে, এবং সেই সম্ভাবনা ঠেকাতেই লকডাউনের মধ্যেই ভারত সীমিত আকারে মোটামুটি অন্য সময়ের 1/3 ফ্লাইট চালানোর অনুমতি দিয়ে এই পরিষেবা আজ থেকে চালু করেছে। এমনকি বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী এটাও জানিয়েছেন যে সামাজিক দূরত্বের শর্ত মেনে বিমানের মাঝের সিট খালি রাখাও সম্ভব হবে না, কারণ নইলে টিকিটের দাম বহুগুণ বেড়ে যাবে, যা থেকে বোঝা যাচ্ছে যে সরকার এবং এয়ারলাইনগুলো কতটা মরিয়া। তো আজকে যে আভ্যন্তরীণ বিমান চলাচল আবার চালু করা হলো, সেখানে তো বিরাট বিশৃঙ্খলার খবর পাওয়া যাচ্ছে। ঠিকই বলেছেন। এর কারণ হলো কেন্দ্রীয় সরকার ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিলেও বহু রাজ্য সরকারই সেই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেনি। মহারাষ্ট্র, তামিলনাড়ুর মতো যে রাজ্যগুলোতে করোনা আক্রান্তের সংখ্যা খুব বেশি, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে এখনই মুম্বাই বা চেন্নাইয়ের মতো এয়ারপোর্টে তারা বিমান ওঠানামা করতে দিতে রাজি নয়। আবার ঘূর্ণিঝড় আম্পানে বিধ্বস্ত কলকাতা বিমানবন্দর খুলে দিতেও পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বাড়তি 3-4 দিন সময় চেয়েছে। ফলে কিন্তু এই মেসেজটা যাত্রীদের কাছে পৌঁছানো যায়নি। ফলত যেটা হয়েছে যে শুধু দিল্লি থেকেই আজকে নির্ধারিত 82টি ফ্লাইটের ওঠানামা বাতিল করতে হয়েছে। বহু কষ্ট করে এয়ারপোর্টে পৌঁছানোর পর যাত্রীরা অনেকে জানতে পেরেছেন তাদের ফ্লাইট এদিন উড়বেই না। আবার একই ধরনের ছবি দেখা গেছে মুম্বাই বা ব্যাঙ্গালোর বিমানবন্দরেও। বাতিল হওয়া বিমানের যাত্রীরা হতাশ হয়ে টার্মিনাল বিল্ডিং এর বাইরে বসে পড়েছেন, এবং বাধ্যতামূলক ওয়েব চেক ইন যেটা চালু করা হয়েছে সেটা নিয়েও অনেকে হিমশিম খেয়েছেন। ফলে বিমান চলাচল শুরু করার চেষ্টাও কিন্তু প্রথম দিনেই একটা বড় হোঁচট খেয়েছে বলা যেতে পারে। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পুলক গুপ্তের কাছে। জাপানে করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। দেশ জুড়ে এই জরুরি অবস্থাকালে কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয় এবং জনসাধারণকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়। তবে সরকার খুব শক্তভাবে লকডাউন কার্যকর করার চেষ্টা করেনি। মিস্টার আবে বলেছেন জাপান 2 মাসের মধ্যেই করোনা ভাইরাস সংকটকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ইরানে করোনা ভাইরাস ঠেকাতে 2 মাস আগে বন্ধ করে দেয়া প্রধান অনেক ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। মাসাদ শহরে বিখ্যাত ইমাম রেজার দরগায় ভোরের দিকে প্রচুর মানুষ গিয়ে হাজির হয়, তবে নিরাপত্তারক্ষীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করার চেষ্টা করতে দেখা যায়। তেহরানে শাহ আব্দুল আজিমের দরগাতেও প্রচুর মানুষের ভিড় হয়। সৌদি আরবের এক সাবেক নিরাপত্তা কর্মকর্তার ছেলে অভিযোগ করেছেন যে তার বাবাকে দেশে ফিরতে বাধ্য করার জন্য পরিবারের উপরে চাপ তৈরি করা হচ্ছে। বছর 3 আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অভিজাত শ্রেণীর অনেককে ধরপাকড় শুরু করলে ড সাদ আল জাবরি দেশ থেকে পালিয়ে যান। স্বেচ্ছানির্বাসিত সাবেক ওই সৌদি নিরাপত্তা কর্মকর্তার ছেলে খালিদ বিবিসিকে বলেছেন যে তার বাবাকে দেশে ফিরতে বাধ্য করার জন্য নিরাপত্তারক্ষীরা মার্চ মাসে তার এক ভাই এবং বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এই অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে সৌদি সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। আফগানিস্তানে বিদ্রোহীদের ঘোষিত এক যুদ্ধবিরতির শুরুতে সরকার 100-রও বেশি তালেবান বন্দীকে মুক্তি দিয়েছে। আজ থেকে 3 দিনের এই যুদ্ধবিরতি শুরু হয়েছে। হংকংয়ে চীনা স্বার্থে বিঘ্ন না ঘটানোর জন্য বেইজিং সরকার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকার বিরুদ্ধে চীনের জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ করারও অভিযোগ করেছে। জার্মানির সর্বোচ্চ দেওয়ানি আদালত রায় দিয়েছে যে ত্রুটিপূর্ণ এমিশন সফটওয়্যার লাগানো ফোক্সওয়াগন গাড়ি কিনেছিলেন যে ব্যক্তি তাকে ক্ষতিপূরণ দিতে হবে। এই রায়ের জেরে জার্মানিতে এরকম হাজার হাজার কেসে ফোক্সওয়াগনকে ক্ষতিপূরণ দিতে হতে পারে। মামলার বাদী হারবার্ট গিলবার্টকে তার গাড়ির আংশিক মূল্যও ফেরত দিতে হবে। একটু আগেই শুনেছেন যে বাংলাদেশে এবার ঈদ উদযাপিত হচ্ছে একেবারে ভিন্ন এক পরিবেশে। বাংলাদেশে ঈদ উদযাপনের একটি অনেক দিনের রীতি হল সালামি আদান প্রদান। বড়রা তাদের সামর্থ্য অনুযায়ী ছোটদের
ঈদে কিছু পরিমাণ অর্থ উপহার দিয়ে থাকেন এবং সেটি হতে হয় নতুন নোটে। বাংলাদেশে এই প্রথাটি কিভাবে চালু হয়েছিল, এর কি কোনো ইতিহাস আছে এবং কালক্রমে এই রীতিতে কি পরিবর্তন এসেছে? সহকর্মী সঞ্জনা চৌধুরী সেটি খুঁজে দেখার চেষ্টা করেছেন এই প্রতিবেদনে। ঈদের আনন্দ উৎসবের অন্যতম অনুষঙ্গ জুড়ে আছে সালামি বা ঈদি। ঈদকে ঘিরে কয়েকদিন ধরেই চলে এই সালামি দেয়া নেয়ার পালা। ঈদ বা বিশেষ অনুষ্ঠানে ছোটরা তাদের বড়দের সালাম বা কদমবুচি করে থাকেন। এ সময় বড়রা ছোটদের কিছু টাকা উপহার হিসেবে দিয়ে থাকেন। এটাই সালামি। তবে সালামির এই চল আগের চাইতে এখন অনেক বদলে গেছে বলে মনে করেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মারফিয়া হায়দার। শুধুমাত্র বাচ্চা যারা ছিল ওই সময় তারা কিন্তু সালামিটা পেত। ঈদের মেলা হতো, যেটা তারা খরচ করবে, মজা করবে। এখন যেমন একটা ট্রেন্ড হয়ে গেছে যে সব বয়সের মানুষজন, 1 বছরের ছোট হোক বা একদিনের ছোট হোক, মজা করে হলেও সবাই সালামিটা নেয় বা দেয়। অন্যদিকে আয়েশা সিদ্দিকা জানান, সালামি আগে আবদারের জায়গায় থাকলেও এখন সেটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার কারণে তার আলাদা করে বাজেট বরাদ্দ রাখতে হয়। আমাদের সময়ে সালামিটা ছিল আসলে একটা আনন্দের ব্যাপার, যে বাচ্চারা অপেক্ষা করে থাকতো, বড়রা নামাজের মাঠ থেকে আসবে, আসার পর তারা তো ম্যাক্সিমাম ছোট বাচ্চাদেরকে 2 টাকা করে দিত, কিন্তু যারা বেশি দিত তারা 5 টাকা দিত। 70-80 দিকে আমরা তখন ছোট ছোট ছিলাম, তখন এরকমই টাকা দেওয়া হতো। আগেরটা ছিল আবদারের মতো, এখন আর সেটা আসলে আবদারের জায়গায় নেই। এখন সালামিটা এরকম সকলকেই দেয়া লাগে। ঈদের সময় যে বাজার করার একটা বাজেট থাকে, কাপড় চোপড় কেনার বাজেট থাকে, সেরকম সালামিরও বাজেট রাখতে হয়। সালামি এখন আর শুধু পরিবারের সদস্য বা নির্দিষ্ট বয়সসীমার মধ্যে আটকে নেই। এখন বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীরাও আনন্দের সাথে সালামি আদান প্রদান করে থাকেন। নাদিয়া হক একটি বেসরকারি ব্যাংকে কাজ করেন। তার অফিসে ঈদের বন্ধের আগে চলে সালামি আদান প্রদান। এই অভিজ্ঞতা তার কাছে একদমই নতুন। আমি তো প্রায় 10-15 বছর ধরে জব করছি, তো সালামির ব্যাপারটা শুরুর দিকে আমি এটা তেমন দেখিনি। ইদানিং রেওয়াজটা অনেক বেড়ে গেছে, যে যারা জুনিয়র থাকে তারা সিনিয়রদের কাছে অনেকটা আবদার করে। এই জিনিসটা একটা মজার মাধ্যমেই হয়, সেটা অ্যামাউন্টটা ডাজন্ট ম্যাটার। আগে কেমন? আগে যেটা অফিস পর্যন্ত যায়নি, এটা আমরা বাসাতেই দেখেছি বা আত্মীয় স্বজনের ভিতরেই, কিন্তু অফিসে এই জিনিসটা তেমন একটা দেখিনি আর কি আগে। সালামিতে শুধু ঈদে দেয়া হয় তা নয়, আকিকা, জন্মদিন, প্রথম শিশুর মুখ দেখা, নতুন বরকনেকে দেখতে এসেও অনেকে সালামি দিয়ে থাকেন। তাই এর সঙ্গে ধর্মীয় বিধির কোনো সম্পৃক্ততা নেই। বিশেষজ্ঞদের মতে এটি কেবলই একটি সামাজিক প্রথা। তবে ঠিক কবে থেকে আমাদের দেশে এটি পালন হচ্ছে সেটা নিয়ে কোনো সঠিক ইতিহাস নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ইভা সাদিয়া সাদ জানান, উপমহাদেশে এই অর্থ উপহারের প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। সেটার পথ ধরেই এই সালামি প্রথা এসেছে বলে তার ধারণা, যেন শিশুরা বিশেষ দিনটিতে তার নিজের টাকা খরচের স্বাধীনতা পায়। এটা তো উপমহাদেশীয় কালচার আসলে, যে সালামি যে নামটা পায়হাজ্জের সালামের পরে তো সালামি দেওয়ার কথা আসলে, কিন্তু মিডল ইস্টে পায়হাজ্জের সালাম ছিল না। পায়হাজ্জের সালামটা উপমহাদেশীয় কালচার। আমরা ছোটবেলা থেকে খুবই কম অ্যামাউন্টে আমাদের সালামি দিত দাদা দাদি যারা ছিলেন। এখন তো সেই অ্যামাউন্টে কোনো দামই নেই। এখন দেশের পার ক্যাপিটা ইনকাম তো বেড়েছে, সেই হিসাবে এত কম অ্যামাউন্টে হয়তো দেওয়া হয় না। আর যেহেতু অনেক সময় কেনাকাটা করা এখন দুষ্কর, তাই না, অনেকে দেখা যায় যে সালামি হিসেবে 1,000 টাকা বা এরকমও দেওয়া হয়। ঈদের আনন্দ সবচেয়ে রেখাপাত করে শিশু কিশোরদের মধ্যে, আর সালামি এতে যোগ করে নতুন মাত্রা। সালামির অঙ্ক যাই হোক, সেটা হাতে পাওয়া, তারপর কে কত পেল সেটার হিসাব করা, আর সেই অর্থ দিয়ে নতুন কিছু খাওয়া বা কেনাকাটার মধ্যেই যেন থাকে ঈদের আনন্দ। ঢাকা থেকে সঞ্জনা চৌধুরীর রিপোর্ট। আপনারা প্রবাহ শুনছেন বিবিসি লন্ডন থেকে। এবারে শুনবেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্র সাংবাদিক পাভেল রহমানের একটি বিশেষ সাক্ষাৎকারের পুনঃপ্রচার। ঈদ উপলক্ষে এটি পুনঃপ্রচার করা হচ্ছে। এই সপ্তাহের সাক্ষাৎকারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। আমাদের আজকের অতিথি বাংলাদেশের একজন নামকরা আলোকচিত্র সাংবাদিক পাভেল রহমান, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ করেছেন। পাভেল রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে আপনি এই যে আলোকচিত্র সাংবাদিকতায় এলেন, ফটোগ্রাফিতে এই আগ্রহটা আপনার কিভাবে জন্মালো? আমি আসলে ফটো সাংবাদিকতা আসার কোনো কারণই ছিল না, কারণ আপনি জানেন যে বাংলাদেশ